তোমাদের সমস্যা এত কষ্ট করে এসছো, কিছু তো সমাধান হওয়া দরকার। তারপরে আসি চ্যাপ্টার বলছি, তোমাদের পরীক্ষা সম্পর্কে বলে দিই, কিছু তো লাভ হবে। তো প্রথমত তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ সেটা হচ্ছে কি, মোটামুটি যদি ধরি, একটা হচ্ছে আমাদের পিএসসি রিলেটেড পরীক্ষা, আর একটা হচ্ছে সেন্ট্রালের পরীক্ষা নাম দিয়েছে, ঠিক আছে। সেন্ট্রালের মধ্যে মেনলি তোমরা দাও একটা হচ্ছে কি এসএসসি, একটা হচ্ছে এসএসসি অনেকগুলো পরীক্ষা আছে, আর একটা হচ্ছে তোমাদের কি বলো রেলওয়ে, যেটা পরবার থেকে রেগুলার হয়ে যাচ্ছে, তাই তো, মোটামুটি এই হিসাব। এইবার রেলওয়ের মধ্যেও তোমাদের কারো যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, তোমার বলছিলাম না সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কারেন্ট ছিল না তোমার আছে, আচ্ছা তাহলে তোমার ম্যাথ ছিল কি? হ্যাঁ ম্যাথ ছিল, এইচএসসি ম্যাথ ছিল, তাহলে তুমি গ্রেড 3 দিতে পারবে মনে হয়, তাই না? গ্রেড 3 দিতে পারবে টেকনিশিয়ান। দিয়েছো তো? কেমন হয়েছে স্যার? আমার 79। 79 কিরকম, মানে অ্যাটেম্প কিরকম? ঠিকঠাক মানে অ্যাটেম্প একটা দুটোর বেশি ভুল হবে না। ঠিক আছে, আরেকটু বেটার হলে ভালো হতো, বাট ঠিক আছে। এখন তোমার শিফটটা কিরকম ছিল তার উপর নির্ভর করছে, ইজি কি মডারেট এটা দেখতে হবে, সেটা তো না দেখে বলা সম্ভব না, বাট ঠিক আছে 79 মানে আরো মানে মোটামুটি 85 অ্যারাউন্ড থাকলে এখনকার যে মানে জানি মানে হ্যাঁ ক্লিয়ার হবে না ঠিক আছে, তবু যদি পোস্ট বেশি থাকতো তাহলে হয়তো চেষ্টা দেখা যেত, কিন্তু ঠিক আছে মানে ঠিকঠাক লাইনই আছে। আচ্ছা এবার হচ্ছে কি রেলের মধ্যে আপাতত আমরা মেইনলি সবাই যে পরীক্ষাটা দিচ্ছে সেটা কি বলো? এনটিপিসি, হ্যাঁ, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, রাইট। এখানে যে সিলেবাসটা আছে সেখানে যদি আমরা দেখি 35 কত হলো 70, আর হচ্ছে তোমার কত 30, তাই তো? ভুল বললাম, 30 60, আর হচ্ছে কত 40, আর মেইনস সিলেবাস কি 35 70 হয়ে গেল 50, মানে 120 নাম্বার, আর এটা হচ্ছে 100 নাম্বার, কিন্তু টাইম দুটোর ক্ষেত্রেই সেম, ঠিক আছে। মানে তুমি যদি এখন থেকে টাইম না বাড়িয়ে যাও তুমি মেন্স কোয়ালিফাই করতে পারবে না, এটা অনেকে খেয়ালই করে না ফার্স্ট অফ অল, কারণ এখানেও সেম টাইম 1.5 ঘন্টা, এখানেও সেম টাইম 1.5 ঘন্টা, কিন্তু এখানে 100টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হচ্ছে, এখানে 120টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হচ্ছে। এবং কাদের মধ্যে অ্যাটেন্ড করা হচ্ছে? যাদেরকে যত মানে লো লেভেলের ছাত্র সঙ্গে ছেড়ে ফেলেছে প্রিলিমসে, এখানে তাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে যারা মানে কম্পিটিশনে তুলনামূলক ভালো। প্যাটার্ন কি একই থাকে স্যার? হ্যাঁ প্যাটার্ন একই থাকে একদম। ইভেন তুমি কোশ্চেন দেখতে পাবে, মানে আসলে এটা কিভাবে প্রশ্ন সেট করে এটা আমার জানা নেই, বাট এমনই হয় কি এদের কাছে মনে হচ্ছে বাঞ্চ অফ কোশ্চেন থাকে, রাইট। তুমি কোশ্চেন দেখলে বুঝতে পারবে এদের কাছে এমন তোমার মাঝে মাঝে মনে হবে গ্রুপ ডির কোশ্চেন এনটিপিসি থেকে বেটার, কখনো এরকম মনে হবে, কখনো এরকম মনে হবে যে স্যার এএলপি থেকে এনটিপিসি তে বেটার কোশ্চেন পড়েছে, মানে ওদের কাছে ওরকম রেগুলারই নেই, মানে আমাকে এই পুরো রেলটাকে একটা প্যাটার্ন ধরতে হবে, ঠিক আছে, এটাকে বাঞ্চ ধরতে হবে, আমি সবগুলোর কোশ্চেন কি মোটামুটি দেখে যাবো, ঠিক আছে, কোথাকার প্রশ্ন কোথায় গিয়ে পড়বে সেটা একেবারে বলা সম্ভব নয়। এবার হচ্ছে কি, তো মোটামুটি এই হচ্ছে হিসাব। এবার হচ্ছে যেটা ঢুকছি, স্যার এই এসএসসি রিজনিং আর এনটিপিসি রিজনিং এর মধ্যে পার্থক্য কোথায় আছে, রাইট, সেটাই আসি। তো প্রথমত রিজনিংকে আমরা তিনটে ভাগে ভাগ করি, তাই তো। একটাকে কি বলি বলো? একটাকে বলি ভার্বাল রিজনিং, একটাকে বলি নন ভার্বাল রিজনিং, আর একটাকে নন ভার্বাল রিজনিং, এটা হচ্ছে তো লজিক্যাল রিজনিং, আমি আলাদা করে পাঠ করলাম। আমাদের লজিক্যাল রিজনিং পড়তে হয় না, আমাদের পড়তে হয় অ্যানালিটিক্যাল রিজনিং, ঠিক আছে। বলছি কি জিনিস, তো আমরা যে নরমাল চ্যাপ্টারগুলো পড়ি না, মোটামুটি একটু তোমাদের আইডিয়া আছে হয়তো, ক্লক, ক্যালেন্ডার বা কোডিং ডিকোডিং, তাই না, অ্যানালজি, তো এই ধরনের যে চ্যাপ্টারগুলো সেগুলোকে আমরা ভার্বাল ক্যাটাগরির মধ্যে পড়ি, মানে যেগুলোকে কথায় লিখে প্রকাশ করা যায়, রাইট, কথায় লিখে প্রকাশ করা যায়। আর নন ভার্বাল লিসেনিং এর মধ্যে যেখানে আমাদের চিত্রের মাধ্যমে লজিক ফাইন্ড আউট করতে পারে, যেমন তিনখানা চিত্র দিয়ে বললো, চতুর্থ চিত্রটা পসিবল চিত্র কি হবে, চারটা অপশন দিল, বা এই ধরনের জিনিস, তো মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, হ্যাঁ অনেক কিছু চ্যাপ্টার আছে। আর লজিক্যাল রিজনিং মানে যে স্টেটমেন্ট বেসড যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলোর পার্ট হচ্ছে লজিক্যাল রিজনিং, যেখানে অনেকগুলো চ্যাপ্টার পড়তে হয়, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট তোমার রিপোর্টস অফ অ্যাকশন, তাই না, এবং এখানে আরো আদার চ্যাপ্টার সিলক্স আছে, ঠিক আছে, তোমাদের ডেটা সাফিসিয়েন্সি আছে। দেখো প্রথমত হচ্ছে এই হচ্ছে মোটামুটি হিসাব। এবার এসএসসি তে যদি আমরা দেখি, এসএসসি তে দুটো জিনিস খেয়াল করার মতো বিষয় আছে। এক তো প্রশ্নের লেন্থ কখনো 4 লাইনের বেশি এক্সিড করে না, 4 লাইনের বেশি যায় না। ম্যাক্সিমাম কোশ্চেন 2 লাইনের থাকে, যেটা তুমি বলছিলে মনে হয়, যেটা বলছিলে যে কোশ্চেনের লেন্থ ছোট হয়, যার ফলে তোমাকে স্ক্রল করতে হয় না পরীক্ষায়, ঠিক আছে কি বললাম। আর ব্যাংকিং এ প্রায় 90% প্রশ্নই, মানে এক দুটো এক্সেপশন শিফট হিসেবে এক্সেপশনাল, যদি ম্যাক্সিমাম শিফটেই দেখবে ম্যাক্সিমাম প্রশ্নই তোমাকে স্ক্রল করতে হচ্ছে, ঠিক আছে কি বললাম। বিশেষ করে কোন প্রশ্নগুলো স্ক্রল করতে হবে, যত ভার্বাল রিজনিং এর প্রশ্ন আছে সব স্ক্রল করতে হবে, যত লজিক্যাল রিজনিং এর প্রবলেম আছে সবগুলো তোমাকে স্ক্রল করতে হবে, যার ফলে এখানে এভারেজ টাইমিং তোমার প্রশ্নের প্রতি সেটা কিন্তু বেড়ে যায়। সেটা শুধু রিজনিং বা ম্যাথে হচ্ছে না, জিকে তেও দেখছি অনেক লেন্থি, জিকে তো ভালো লেভেলে কোশ্চেন পড়ে, এমন কি জিকে তো মাঝে মাঝে ওরা কিছু নিচে কিছু ইন্ট্রোডাকশন করে দেয়, যেমন আমরা মানে পড়ে থাকি না যে
ধরো একটা স্টেটমেন্ট বেসড একটা কোশ্চেন আমাদের রিজনিং এ পড়লো, সেখান থেকে কোন কনক্লুশনটা সত্য হতে পারে এরকম দেয় না, যে কনক্লুশন এ ফলোজ, কনক্লুশন বি ফলোজ, এ আর বি বোথ ফলোজ, নাইদার এ নাইদার বি ফলোজ। তো ওরকমটা তোমাদের জিকেও তো মাঝে মাঝে দিয়ে দেয়। হ্যাঁ স্যার। তাই এই ধরনের প্যাটার্নটা কি হচ্ছে, এটা এনটিপিসি বা রেলওয়ে ফলো করে, রেলওয়ের প্যাটার্ন। ঠিক আছে, আমি রেলওয়ে প্যাটার্ন নিয়ে আরো কথা বলবো ইন্ডে, তুমি আসছি। তো প্রথমত এখানে কোয়েশ্চেনের লেন্থ ছোট হয়, খুব টু দা পয়েন্ট প্রশ্ন থাকে এবং ফিক্সড প্রশ্ন থাকে। আর কি হচ্ছে, রেলে প্রশ্ন লেন্থি হয়, ক্যালকুলেটিভ যেটা ও বললো ওটাও ঠিক। এবার মেন যেটা আমার বলার বক্তব্য হচ্ছে যে স্যার এখানে আলাদা কি আছে যেটা সবাই ফলো করে না, যার ফলে প্রশ্ন মানে অ্যাটেম্প, নাম্বার অফ অ্যাটেম্প কমে যায়। তো ভেবে যায় আমি 80 প্লাস করতে পারবো, ম্যাক্সিমাম সবাই তাই হয়, আমি 85 প্লাস করে দেবো, পরীক্ষা হলে অ্যাকচুয়াল 75 প্লাস। ঠিক আছে, এটা কেন হয়, এর পিছনে কারণটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার তোমার সঙ্গে হচ্ছে। সেটা কি আছে, সেটা হচ্ছে তুমি যখন পরীক্ষা দিতে যাবে, তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আজ বাড়ি গিয়ে লক্ষ্য করো আমার কথাটা, তাহলে কাজে লাগবে বেশি। তুমি প্রিভিয়াস ইয়ার একটা বই তুলবে, যে কোনো বইয়ের নাম, মানে কোম্পানির নাম বলছি না, যে কোনো বই তুলবে, ঠিক আছে, তুলে তুমি দেখবে এখানে তো, আজ তোমাকে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা এখানে পাজল বলে একটা নাম শুনেছো, এটা চ্যাপ্টার পাজল। হ্যাঁ, পাজলের মধ্যে অনেক ভাগ আছে, যেমন ফ্লোর পাজল আছে, বক্স পাজল হয়, তাই না, এবং আমাদেরকে ডবল ফ্লোর পাজল হয়, অনেক কিছু পাজল হয়, তাই না। পাজলের তো ডে বেস পাজল, মান্থ বেস পাজল, বহু পাজল হয়। ঠিক আছে, তোমরা আমাকে বলো এই পাজলটা মূলত আমরা কোন পরীক্ষায় দেখতে পাই? এটা ব্যাংকিং এ দেখা যায়, ব্যাংকিং পিও তে দেখা যায়, ব্যাংকিং এর ক্লার্ক লেভেলে পাওয়া যায়, এসবিআই সামনে পরীক্ষা আছে, এসবিআই তে পাওয়া যায়, তাই না। ডব্লিউবিসিএস এর মেন্স এর ডে বেস মান্থ বেস পাজল ছোট ছোট আছে, মেন্স এর কথা বলছি, ঠিক আছে। কিন্তু এসএসসি তে আসে না, এসএসসি তে সিজিএল এর মেন্স এ আসে, নট প্রিলিমস এ, ঠিক আছে। এবং কোথায় আসে, এবং এমটিএস এর প্রিলিমস লেভেলে একদম ছোট ছোট পাজল আসে না, ওখানে কি হয় সিটিং অ্যারেঞ্জমেন্টের একটু ভালো প্রশ্ন আসে, ঠিক আছে। বলো এখানে কি হয়েছে, রেল হচ্ছে একমাত্র পরীক্ষা যেখানে প্রিলিমস আর সিবিটি 1 এবং সিবিটি 2 দুটোতে পাজল আসে। এবার অনেকেই এই জিনিসটা, এবার কেউ কেউ বলবে স্যার আমি তো এলপির পরীক্ষা দিয়েছি পাইনি, সব পরীক্ষা বলছি, আবার এনটিপিসি তে তুমি শিওর শট পাবে, গ্রুপ ডি তে শিওর শট পাবে। পাজল পেয়েছি, পাজল পেলে তো তোমাদের মনে হয় অনেক সেটা বক্স পাজল পড়ছে, আমি যতদূর আমার কাছে খবর আছে। আমি পাইনি, আর আরপিএফ এসআই দিয়ে এলাম, ওটা আরপিএফ পাবে না, আরপিএফ পাবে না, আরপিএফ এক্সেপশনাল, আমি আরপিএফ সম্পর্কে পরে বলবো। এটা হচ্ছে রেলের এমন একটা, আরপিএফ হচ্ছে আরপিএফ এসআই, রেলের এমন একটা পরীক্ষা যারা নিয়োগ হচ্ছে, মানে কি বলবো, পুলিশিং কাজ তাদের, তাই না, কিন্তু তাদেরকে সরকার মনে করে তাদের সায়েন্টিস্ট বানাবো, এরকম একটা, হ্যাঁ ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার। তুমি পরীক্ষা দিয়ে ফিল করতে পারবে কিসের পরীক্ষা দিচ্ছে, কি আমাদের কাছে ডিমান্ড করছে, মানে পরীক্ষা দিয়ে মনে হবে কি আমাকে সায়েন্টিস্টের পরীক্ষা দিচ্ছে কিছু একটা, মানে ইসরোতে যাবো, এরকম ফিল হবে তোমাদের, ঠিক আছে। এটা পরে আছে, এটা তারপর স্যার আপনার ইয়েটা দেখলাম, মানে কোশ্চেনের যে শেড গুলো না, প্রত্যেকটা শিফটের যে ইয়েগুলো চেঞ্জেসটা অনেক বেশি। একদম একদম, আরপিএফ এসআই নিয়ে পরে কথা বলছি, এটা নিয়ে অনেক কথা বলার আছে, এটা বাদ দাও আপাতত। তো এখানে পাজল, ঠিক আছে, পাজল সব রকম পাজল পড়ে এখান থেকে, ভালো করে যদি প্রিভিয়াস ইয়ার তুলে দেখবে, এবং কোন লেভেলে তুমি যদি দেখো আরআরবি যে ক্লার্ক লেভেলে যে পাজল গুলো হয়, বা আমাদের যদি বলি আমরা কি বলে এটাকে এসবিআই ক্লার্ক লেভেলে যে পাজল গুলো হয়, দেখবে 3খানা পাজল পড়ে টোটালি, ক্লার্কে দেখতে পাবে, দুটো ইজি পড়ে, একটা টাফ পড়ে ক্লার্ক লেভেলে প্রিলিমসে। তো সেরকম লেভেলটা এখানে থাকে, তুমি বাড়ি কাছে চেক করো, তোমাদের কাজ হচ্ছে এটা। তাহলে পাজল একমাত্র একটা জায়গা যেটা কি তুমি পরীক্ষায় গিয়ে এক্সপেক্ট করবে। এবার তুমি ভাবো যারা পাজলকে পাজলের মতো করে প্র্যাকটিস করে যায়নি, তারা এখানে কি টাইম খাবে কি খাবে না? কত টাইম লেগেছে? মানে একটু এটাতে টাইম লেগে গেছে না? তোমার আগে তো প্ল্যানিং ছিল না, আর প্ল্যানিং না থেকে যদি পাজলে টাইম লেগে যায়, তাহলে তোমার কোনো কোথা থেকে টাইম কাটছে, সাইকোলজিক্যাল প্রেসার কাজ করছে, তো এইখানেই তোমার অ্যাটেম্প কমে যায়। এই একটা জিনিস না, বহু জায়গা আছে, মানে একটা ছাত্রের নলেজ থাকা সত্ত্বেও পরীক্ষা ক্লিয়ার হচ্ছে কি করছে না, এটার পিছনে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, যেটা তারা নিজেরা বুঝতে পারে না, ঠিক আছে। এটা একটা ভূমিকা রয়েছে, তো ওই জন্য আমার মনে হলো আগে এই জিনিসগুলো আলোচনা করি। দেখো এছাড়া কি আছে এখানে, যে সিটিং অ্যারেঞ্জমেন্টের যে প্রবলেম গুলো আছে, ভালো করে বাড়িতে গিয়ে দেখবে, এটা কখনোই এসএসসির মতো নয়। মানে কি, এখানে জিনিসটাকে যদি তুমি এর যে বেসটাকে তোমাকে ডিজাইন করতে হয়, মানে ধরো একটা সার্কুলার অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন আছে, সার্কুলার চারিদিকে বসাচ্ছে, সেই বেসটাই হচ্ছে এতটা বড় যে ওই বেসটাকে তুমি একটা পেজের মধ্যে তুমি দেখতে পাবে না, উপর নিচে তো অনেক কথা লেখা আছে, বুঝলে কি বললাম। এই পুরো বেসটাকে তোমাকে পড়তে হবে, এই বেসটা পড়ার জন্য তোমাকে স্ক্রল করতে হবে। স্ক্রলার এবার কি হবে, স্ক্রল তো তোমার নরমালি কাজ করবে না, তোমাকে পেজে নিয়ে গিয়ে তোমাকে উপর নিচে স্ক্রল করতে হবে। এবার এক্ষেত্রে তোমার টাইম যায় 10-15 সেকেন্ড এক্সট্রা বেরিয়ে যায়, বিরক্তি লাগবে, তোমার মনে হবে কি এই কোশ্চেনটা স্কিপ করে যায়, কিন্তু তুমি স্কিপ করলে এই প্রশ্নটা সলভ করতে পারবে না, পরেরটা তোমার মাথায় প্রেসার কাজ করবে। তো এর জন্য কি আমার পদ্ধতি, আগে থেকে আমি ভুলে যাবো, আগে থেকে আমার মাইন্ডে কিভাবে প্রিপেয়ার করে যাবো যে এই ধরনের প্রশ্ন ট্যাকেল কি করে করবো, এটা সাইকোলজিক্যাল প্রেসার। যেমন
ব্যাংকিং এর একটা পাজল সলভ করলে কটা প্রশ্ন সলভ হয়? 3টে মিনিমাম, হ্যাঁ 4টে হতে পারে, 5টা হতে পারে। এখানে একটা পাজল সলভ করলে একটা প্রশ্ন সলভ হয়। তাই পড়েছিল, ঠিক আছে। এবার তুমি তোমার মধ্যে সাইকোলজিক্যাল প্রেশার কি কাজ করবে? স্যার এত বড় একটা পাজল খানা সলভ করলাম, আমাকে দিয়েছে একখানা প্রশ্ন, তাহলে সলভ করবো কি করবো না? ঠিক আছে, বললাম। এবার একটা বহুত বড় প্রশ্ন, এবার এই দ্বিধায় যদি তুমি পড়ে যাও, প্রবলেম পড়ে যাবে। এটা একটা ব্যাপার। এবার যে পাজল হয়ে গেল স্যার, সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, দেন তোমাদেরকে বলছি ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি কোথাও পড়তে দেখেছো? ম্যাথের ইনইকুয়ালিটি না, রিজনিং এর ইনইকুয়ালিটি। এরকম ও হ্যাঁ হ্যাঁ পরে করেছে। কোথায় কোথায় দেখেছো? ডব্লিউবিপি তো আছে, ডব্লিউবিপি তে আসে, রাইট। আর ডব্লিউবিসিএস এর মেন্সে দেখতে পারো, খুব রেয়ার বাট আসে, এই ব্যাপার। আর কোথায় আসে? ব্যাংকিং এ আসে, ব্যাংকিং এ খুব ফেমাস টপিক, ঠিক আছে। আর মাঝখানে দেখবে কোনো পরীক্ষা আসে না, ঠিক আছে। আর মাঝখানে কোথাও পারো, ওই ঠিক বলছে ডব্লিউবিপি আসে। এবার তুমি ভাবো যে ডব্লিউবিপি দেয় না, তার ক্ষেত্রে কোথায় আসে? কোথাও আসে না, ঠিক আছে। ডব্লিউবিসিএস মেন্স কজন দিয়েছে, তাই না? ঠিকঠাক প্রিপারেশন না দিলে দিইনি, এবং দিলেও হয়তো খুব বেশি এটা নিয়ে পড়াশোনা করে না, কারণ টাইম অনেক থাকে, করে দিতে পারবে, ঠিক আছে। কি বললাম, যেখানে তো টাইমের গল্প, প্রবলেমটা বুঝো। তাহলে এই যে প্রবলেমটা, এটাকে যদি তুমি সঠিক পদ্ধতি না জানো, 4টে অপশনকে চেক করতে গিয়ে তোমার কি অবস্থা হবে সেটা তুমি নিজেরাও দেখতে পাবে, একটা কোশ্চেন দিলে বুঝতে পারবে। আর এটা আমাদের রেলওয়ের একদম ট্রেডমার্ক কোশ্চেন, ঠিক আছে। মানে তুমি এনটিপিসি দিলে তো পাবে, শিওর পাবে, ঠিক আছে। গ্রুপ ডি দিলে শিওর পাবে। হ্যাঁ, এলপি তে মাঝে মাঝে ভ্যারি করে। এলপি দিয়েছো তো, পড়েছো এটা? এরকম এটা পড়ে, এটা স্কিপ করে দিই। মানে এটা এলপি বলি, বা যেগুলো টেকনিক্যাল পরীক্ষা সেগুলো তো মাঝে মাঝে স্কিপ করে, ঠিক আছে। বাট ঠিক আছে, পড়তেই পারে। কিন্তু এনটিপিসি এবং গ্রুপ ডি তে শিওর শর্ট পাবে। এবার দেখো, তাহলে এটা হয়ে গেল কাজ। আচ্ছা, এবার তোমাকে যদি আমি বলি আর কি পড়ে স্যার, তোমাকে যদি বলি স্টেটমেন্ট বেস যে চ্যাপ্টারগুলো আছে, যেমন স্টেটমেন্ট, আর্গুমেন্ট, স্টেটমেন্ট, কনক্লুশন, ডব্লিউবিসিএস এ মাঝে মাঝে পড়ে, বিভিন্ন ধরনের পুলিশের এক্সাম মাঝে মাঝে দিয়ে দেয়, কিন্তু খুব বেশি পরিমাণে পড়ে না। রেলওয়ে এমন একটা এক্সাম যেখানে তুমি 3 থেকে 4খানা প্রশ্ন পেতে পারো। কটা পড়েছিল তোমাদের? 3টে, ঠিক আছে। যদি তুমি ভাবো টেকনিশিয়ানে যদি 3খানা পড়ে, এটা মিনিমাম 3খানা, এটা এনটিবানিয়াতে গিয়ে কি বলে, এনটিপিসি তে গিয়ে। তার মানে এবার এই যে জায়গাটা আছে, এবার অনেক কি ওর ইমোশনালি আনসার দেয়। কেন বলছি, তোমরা নিজেরাও জানো, অনেকবার পড়ে এসে পরীক্ষা উত্তর মেলেনি বাড়ি এসে, অনেকের হয়েছে, কিন্তু তারা হয়তো চেকই করোনি, কিন্তু দেখবে এটা হয়। কারণ এই প্রশ্নতে ম্যাক্সিমাম ছাত্র ইমোশনালি আনসার দেয়, ঠিক আছে। যে স্যার আমার স্টেটমেন্টটা পড়ে ভালো লাগছে, আমার স্টেটমেন্টটা পড়ে মনে হচ্ছে যেন আমার মনের কথা বলে দিয়েছে, তো আমি ঠিক মেরে চলে এসেছি। কোশ্চেনে লিখে দিলে যে যেটা সত্যিকারের লাইফে ঠিকঠাক না মনে হলো ওটা সত্যি ধরে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে তোমার ইমোশন কাজ করলে হবে না, তাই ইমোশন কিভাবে কাজ যাতে না করে সেটাও শিখতে হবে। কারণ এখানে যদি ইমোশন কাজ করে যায়, তোমার ভুল হওয়ার চান্স বেশি আছে, 50% আছে, ঠিক আছে। সবসময় যে ভুল হবে এমন না, 50% হবে। এবার এই যে ইমোশন যাতে কাজ না করে, তার জন্য তোমাকে কি কি জিনিস মনে রাখতে হবে, যে লজিক্যাল ফ্যাক্টর কোন কোন জায়গায় চেক করতে হয়, যেখানে আমি ইমোশনকে প্রাধান্য দেব না, সেই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। নাহলে স্টেটমেন্ট বেস প্রশ্ন কখনোই তোমার 100% অ্যাকুরেট হতে পারে না, ঠিক আছে। এই 100% অ্যাকুরেসি আনতে গেলে কিছু জিনিস তোমাকে শিখতে হবে। আর একটা চ্যাপ্টার আছে সিলক্স। সিলক্সের প্রশ্ন তুমি সমস্ত এক্সামে পাবে, এই এসএসসি তেও পাবে, এখানেও পাবে, ঠিক আছে। এখানে যেটা পাবে, এসএসসি তে দুটো স্টেটমেন্ট দিয়ে দুটো কনক্লুশন, মানে দুটো স্টেটমেন্ট দুটো কনক্লুশন দেয়। এখানে 3টে স্টেটমেন্ট দুটো কনক্লুশন, বা 4টে স্টেটমেন্ট দুটো কনক্লুশন দেয়। সিলক্স পড়েছিল? কটা স্টেটমেন্ট দিয়েছিল? কটা স্টেটমেন্ট দিয়েছিল? 3-4টে দিয়েছিল, ঠিক আছে। এইবার প্যাটার্ন, তুমি এসএসসি তে প্র্যাকটিস করে গেছো, ঠিক আছে। করে গিয়ে তুমি দেখছো দুটো স্টেটমেন্ট, পটাপট ছবি আঁকা অ্যান্সার করো। 3খানা ছবি আঁকতে গেলে তোমার টাইম লাগবে, স্বাভাবিকত আরেকটা স্টেটমেন্ট পড়তে হচ্ছে। এবার সিলক্সে গিয়ে তুমি ভাবছো সিলক্স তুমি উড়িয়ে দিয়ে অভ্যস্ত, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে আমার সিলক্সে টাইম বেশি লেগে যাচ্ছে কেন স্যার? তোমার সাইকোলজিক্যাল প্রেশার কাজ করছে, তুমি বুঝতে পারছো না, তোমার আনমনে কাজ করছে। এটা কাদের বেশি কাজ করছে? যারা একটু ভালো স্টুডেন্ট, যারা ভাবে পরীক্ষাটা একেবারে এগিয়ে করবে। খারাপ স্টুডেন্ট বা যারা প্রিপারেশন নিয়ে, তাদের কোনো প্রেশার নেই, তারা জীবনে সব থেকে সুখী মানুষ, ঠিক আছে। পরীক্ষা হলে কারণ কি, তাদের মাথায় কাজ করছে এত প্রিপারেশন নিয়ে এসে, এত পড়াশোনা করে এসে, সামান্য নাম্বারের জন্য এদিক ওদিক হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। আর রেলওয়েতে সব থেকে বেশি হয় কেন, রেলওয়ে সব থেকে বেশি সমস্যা সৃষ্টি করে পরীক্ষার অ্যাটমসফিয়ারের মধ্যে। তো এখানে কি আছে, তো এসএসসির মধ্যে আমরা কি দেখলাম, যে এখানে সিলক্স পড়ে, এখানেও সিলক্স পড়ে, সিলক্স যে কোনো এক্সামে পড়ে, ঠিক আছে। সিলক্স পড়ে না এমন কোনো এক্সাম নেই। রেলওয়ের সিলক্স দেওয়ার ধরন
অন্যান্য এক্সামের থেকে বেশি বেটার, তার কারণ এখানে ওপরে স্টেটমেন্ট সংখ্যাও বেশি থাকে, কনক্লুশন সংখ্যাও এখানে দুটোর বেশি থাকে, তিনটে থাকে, অনেক সময় দুটো থাকে, ঠিক আছে কি বলবো? তো এরকম দেখতে হবে স্যার একটা ভেন ডায়াগ্রাম যেটাতে বলছে আপনার মেল ফিমেল আর টিচার, তো এটার কি হবে? ভেন ডায়াগ্রাম কিরকম? দেখো প্রথমত হচ্ছে মেল আর ফিমেলের মধ্যে কোনো কমন জায়গা নেই, আর টিচারকে আমি কোথায় বসাবো বলো? মাঝখানে। বলে স্যার কেন? মেল টিচার হতে পারে, হ্যাঁ ফিমেলও টিচার হতে পারে, কিছু ফিমেল টিচার হবে না, কিছু মেল টিচার হবে না, আর কিছু তো অন্য জেন্ডারও থাকছে না, কিছু তো অন্য জেন্ডার আমি বলছি অন্য জেন্ডার ধরবে, ওখানে অন্য জেন্ডার। হ্যাঁ, এবার তোমার কাছে অপশনে না থাকলে তখন তোমাকে ধরবো না, সেটা অপশন তোমার চেক করতে হবে, অপশন দেখতে হবে তখন। কিন্তু বেসিক তুমি যদি আমাকে অপশন না দিয়ে বলো তাহলে এই ছবিটা হবে। এবার যদি অপশনে এই ফিগারটাও আছে, এই ফিগারটা ছিল তাহলে এটাই। তা আমি এটা করলাম না, মানে মক টেস্টে ছিল একটা, এটা করলাম না কি মাঝখানে তাহলে মেল আর ফিমেল ছাড়া আবার কি ট্রান্সজেন্ডারটাকেও ধরছে কি? অবশ্যই ধরতে হবে, ঠিক আছে, অবশ্যই ট্রান্সজেন্ডার ধরতে হবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যদি অপশনে না থাকে তাহলে কিছু করার নেই। আচ্ছা, কিন্তু এটা তো এমনি অন্যান্য এক্সামে বা এতে দেখেছি নরমালি মেল ফিমেল দেয় না, দেয় হচ্ছে স্টুডেন্ট দেয় বা হ্যাঁ এক্স্যাক্টলি, তখন কনফিউশনটা হয়, তখন কনফিউশন। এক্স্যাক্টলি জানি এইগুলো হচ্ছে কি বলতো, এগুলো তোমাদের টেস্ট করা আছে, ঠিক আছে, তোমরা কতটা ভাবতে পারছো, ঠিক আছে, কিছুই না। দেখো আচ্ছা, এটা ক্লিয়ার হচ্ছে? এবার যেটা বলছি আমি, তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, ঠিক আছে। দেখো আমাদের অফলাইন ক্লাসটা কোথায় হবে? আমি এক্স্যাক্টলি জানি না, তোমাদের মানে পাশে কোনো একটা রুম নেওয়া হয়েছে বড় একটা, জিজ্ঞেস করে নেবে যাওয়ার সময়, ঠিক আছে, এক মিনিট, ঠিক আছে। দেখো আমার পড়ানোর ধরনটা বরাবরই আলাদা, তোমরা আমাকে কোথাও আগেও তো দেখে থাকতে পারে, হয়তো অনলাইন অফলাইন কিছু একটা দেখে থাকতে পারো, কেউ দেখেছো কি আমাকে আগে? কেউ তোমরা তো দেখোনি মনে হয় নাকি? ঠিক আছে, অতটা ফেমাস টিচারও নয়, ঠিক আছে কি বলবো, যে ভাইরাল দেখতে পাবে, হ্যাঁ যারা সিলেকশন পেয়েছে তাদের মধ্যে আমার যত এটা তুমি দেখতে পাবে, হয়তো খবর পেলে দেখতে পাবে, বিশেষ করে ডব্লিউবিসিএস সেক্টরে। হয়তো স্যার ওই জন্য আমরাও দেখিনি, পাস করিনি বলে। পাস করলো আমাদের কোয়ালিটি নিয়ে আপনাকে দেখার, এটা হতে পারে। যেমন তোমার 2021-এর মানে 2020-তে ওই যে ছেলেটা ফার্স্ট হলো ম্যাথ অপশনাল নিয়ে, ওই কি বেশ নাম, অনিরুদ্ধ, ও আমার ব্যাচের স্টুডেন্ট। তুমি এখনো কোনোদিন যদি দেখা হয় তোমাদের এলাকায় যদি কোনোদিন পোস্টিং হয়, একবার গিয়ে জিজ্ঞেস করো। কি কোন পোস্টে পেয়েছে বলুন? ও হচ্ছে ভিডিও শিপ পেয়েছে, কোথায় পোস্টিং আছে এই মুহূর্তে বলে, তখন ট্রেনিং এ ছিল। ও ব্যাচের স্টুডেন্ট, রেগুলার প্রত্যেকটা ক্লাস করেছে। আপনি স্যার মানে এখানে কোথায় পড়াতেন? না তখন সেটা ব্যাপার না, আমি অনেক জায়গায় পড়াই, ঠিক আছে, সে যেখানেই পড়ো, মানে পড়ার বিষয়বস্তু, আমি এক জায়গায় ভালো পড়ো এক জায়গায় খারাপ পড়ো, না না ওরকম না, আমি জিজ্ঞেস করে জানতে চাইছি আপনি কোথায়। ঠিক আছে, আমার পড়ানোর ধরন বরাবরই এটা, ঠিক আছে, ফালতু কথা আমি কম বলি, ঠিক আছে, যেটুকু দরকার লাগবে। দেখো আজকে তুমি কিষানে এসছো, কেউ ভর্তি হবে কেউ ভর্তি হবে না, দ্যাটস নট ম্যাটার। ম্যাটার হচ্ছে এখানে তুমি আজকে এসছো, তোমার টাইমটা দিয়েছো, তোমার কতটা লাভ হচ্ছে, ঠিক আছে কি বললাম। সো দেখো যেটা বলছি কিন্তু ছিলাম, হ্যাঁ এনটিপিসির যে এক্সাম আছে এবং এসএসসির যে এক্সাম আছে তার মধ্যে আরো কিছু পার্থক্য আছে। বলে স্যার এক তো হচ্ছে এখানে টাইমের প্রেশার বেশি থাকে, আর এখানে 1 ঘন্টা 30 মিনিট আছে, অনেকে ভাবে যে খুব সোজা পরীক্ষা, মানে একদম 1.5 ঘন্টা পরীক্ষা, 4 এর মতো পরীক্ষা, ঠিক আছে, বাট আদতে ওই বললাম না, ওই করতে গিয়ে 1.5 ঘন্টা তোমরা কখন চলে যাবে বুঝতে পারবে না। আর এখানে যেটা হয় কি, এবারে অনেকটা সংশোধন করেছে যদিও, এর মধ্যে একবার বায়োমেট্রিক টেস্ট হয় এর মাঝখানে পরীক্ষা চলাকালীন, এটা আরআরবি এনটিপিসি দিয়ে একমাত্র হয়, মানে আরআরবিতেই হয় একমাত্র, আরআরবিতেই একমাত্র হয় যেখানে ভেতরে টেস্ট হয়। আগে হতো কি সেই মানে ফেস ভেরিফিকেশন করতে টাইমটা বেশি নিত, এবারে একটু টাইমটা কম নিচ্ছে। তোমাদের কত টাইম লেগেছে? খুব বেশি লাগেনি মনে না, খুব বেশি না। এবারে খুব সুন্দর করেছে ব্যাপার। যাই হোক, তো এই জায়গায় টাইমটা বেশি যেত, তবে হ্যাঁ কিছু কিছু সময় কি হয়, এখানে একটা জিনিস ফেস করছে অনেক ছাত্র, না স্যার এটা তো নেগেটিভ পয়েন্ট একটা, মানে পরীক্ষা দিতে দিতে ফিঙ্গারপ্রিন্ট, কনসেন্ট্রেশন, হ্যাঁ ওটা অ্যাডমিটের মধ্যেও লিখে দিয়েছে, ওটা ওর মধ্যে ইনক্লুডেড থাকে। এটা লেখা ছিল। এবং আগে কি সমস্যা হতো সেটা 2-1 বছর আগে কথা বলি, তখন সমস্যা হতো যে ওদের যে সার্ভারটা ওরা নিয়ে, মানে যে সার্ভারটায় ওদের ডেটা স্টোর হয় ওতে কিছু ল্যাগিং ছিল, মানে সমস্যা হয় কি, যেটা আমার কাছে ফিডব্যাক আছে, মানে তোমাকে সামনে থেকে ফটো তুললো, সে ফটো ওরা ম্যাচ করতে পারছে না, ঠিক আছে, মানে সার্ভার নিচ্ছে না, মানে ম্যাচ করতে, ওখানে হয়তো তাকে দাঁড় করিয়ে রেখেছে কিছু, ঠিক আছে, ওখানে প্রচুর সমস্যা হতো। এবার ঠিক করেছে অনেকটা, দেখো আধার ভেরিফিকেশন করছে তো, এবার আধার দিয়ে নিচ্ছে ডাইরেক্টলি, ওই জন্য এবার শুনলাম করাচ্ছে, ওই আধার আনলক করাচ্ছে, শুনলাম তোমাদের আনলক করিস না, হ্যাঁ ওইটা করাচ্ছে, যার ফলে ওটা অনেকটাই তাড়াতাড়ি হচ্ছে। যাই হোক সেটা পরের কথা। মেন যেটা আর একটা সমস্যা আছে, অনেকে তো ভাবে খুব ইজিলি নেয়, বাট তারা মেন্স পাস করতে পারে না এই পার্টিকুলার 1.5 ঘন্টার চক্করে, ঠিক
ঠিক আছে, কারণ 1.5 ঘন্টায় তোমার মনে হচ্ছে তুমি প্রিলিমসে হয়তো কিছুটা তোমার প্রিপারেশন থাকলে তুমি হয়তো এজ পাচ্ছ, মেন্সে কি পুরো ধরাশায়ী হয়ে যাবে। কারণ যারা এটা 1 ঘন্টা ধরে পরীক্ষাটা দিচ্ছে তারাই কিন্তু পরীক্ষাটা মেন্সে গিয়ে কোয়ালিফাই করবে। এই ম্যাক্সিমাম ছাত্র কি হয় প্রিলিমস স্পেশালিস্ট হয়ে যায়। আমি তোমাদেরকে বলছি এটাও একটা বড় জিনিস, যারা মানে চাকরিতে আজকাল আটকে যাচ্ছে তাদের পিছনে মূল কারণ হচ্ছে তারা প্রিলিমস স্পেশালিস্ট। এই কথাটা কেন বলছি, কারণ তারা প্রত্যেকবারই প্রিলিমস পাস করে, প্রত্যেকবারই ভালো নাম্বার নিয়ে প্রিলিমস পাস করে, এরকম না যে দাগের নাম্বার আছে, ঠিক আছে, কিন্তু তারা মেন্স পায় না, কারণ তারা প্রিলিমস স্পেশালিস্ট। কেন? তাদের মধ্যে একটা দুটো জিনিস হয়েছে, এক তো হচ্ছে তারা মেন্সটাকে কোনোদিন ফোকাসই করেনি, ঠিক আছে কি বললাম, কারণ আমাদের ফোকাস করা উচিত কি তিনটে যদি প্যাটার্ন, তিনটে যদি ক্লিয়ার থাকে এখান থেকে যাওয়া উচিত, তারপর এখানে প্ল্যানিং করা উচিত, তারপরে এগোনো উচিত, এটা করা উচিত। তারা কি করে এইটাকে প্ল্যানিং করে কোয়ালিফাই করে, সারা বাড়ি এটাকে প্ল্যানিং করে, এগুলো নিয়ে তারা কোনোদিনই ডিপলি প্ল্যানিং করে, যার ফলে একটা কোয়ালিফাই হয় না। আর একটা কোয়ালিফাই হয় না এই কারণে তারা ওভার কনফিডেন্ট, আমার কিছু নলেজ আছে, ঠিক আছে, আমি এতবার প্রিলিমস কোয়ালিফাই করি, কারণ বলে ওরা তারা এতবার প্রিলিমস কোয়ালিফাই করি, তারা জীবনে কোয়ালিফাই করতে পারে না, এই একটা দুটো কারণ, ঠিক আছে, এটা একটা ব্যাপার, এটা ফলো করো। আচ্ছা, আর যেটা হচ্ছে কি এখানে আরো কিছু সিলেবাসের পার্থক্য রয়েছে, আমি যদি মেনশন করি তোমাদেরকে। ফিগার কাউন্টিং এসএসসি আর এনটিপিসির মধ্যে পার্থক্য আছে। এনটিপিসি আমি তোমাদের একটা কোড বলে দিচ্ছি আজকে। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার 2016 থেকে শুরু করে আজ পর্যন্ত 2016টা স্কিপও করতে পারো, ঠিক আছে, মানে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো যদি ফিগার কাউন্টিং তুমি করে যাও, ঠিক আছে বললাম, প্রশ্ন ফেসে যাওয়ার সম্ভাবনা 80 থেকে 90%, মানে কপি পেস্ট। ফেসে যাওয়া মানে এরকম না যে সিমিলার, কপি পেস্ট, আর সিমিলার পেয়ে যাওয়ার সম্ভাবনা বাকি 10%, আচ্ছা কি বলবো। তো এই জন্যই বলছি এগুলো কেউ বলবে না তোমাকে, এগুলো নিতান্ত রিসার্চের ফল, ঠিক আছে, একটা ছোট ছোট কি পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে দেবে, একদম ছেপে দেবে প্রশ্ন, পেয়ে যাবে পরীক্ষা, কমন পেয়ে যাবে। আর একটা প্রশ্ন এখান থেকে কমন পাওয়া মানে ফিগার কাউন্টিং এ কমন পাওয়া মানে হচ্ছে অনেক বড় পাওয়া, কারণ ফিগার কাউন্টিং এর টাইম লেগে যায়, ঠিক আছে, যদি কমন ফিগার না পাও, ঠিক আছে বলবো। তো সেই জায়গা থেকে আমার বলবো এটাকে প্র্যাকটিস করে যাও বেশি 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 বেশি, আচ্ছা কি বলবো। আচ্ছা এরপরে কি এরপরে স্যার তাহলে রেলওয়ের এনটিপিসি পরীক্ষা তোমরা মোটামুটি আশা করি সবাই দিচ্ছ, তুমি দিচ্ছ তো? দিচ্ছ না? তাহলে কি করছো, কি পরীক্ষা দেবো? আমার মেন টার্গেট পুলিশ। তাহলে পুলিশেরও রিজনিং আমরা জানি খুবই ভালো লেভেলের আসছে এখন, তাই না, পুলিশ সার্ভিসে। তো সেক্ষেত্রে তোমাদের কাজ কি হবে, রিজনিং এর একদম ফুল মার্কসটা আমাকে তুলে নিতে হবে, ঠিক আছে বললাম, কারণ আমরা মোটামুটি তোমাকে বলছি, আমরা তো ওরকম বলবো না যে এক্স্যাক্টলি এই পরীক্ষার জন্য পড়াচ্ছি। যদিও আমার কাজ কি হবে, যখন আমি পড়াবো তোমাদের ফার্স্ট যখন কোনো চ্যাপ্টার শুরু করবো, ধরো কোডিং ডিকোডিং শুরু করছি, ঠিক আছে বলো, কোডিং ডিকোডিং এ পুলিশের অ্যাসপেক্ট কি, রেলের অ্যাসপেক্ট কি, এসএসসির অ্যাসপেক্ট কি, ঠিক আছে, এই তিনটাকে বলতে যাবো। তোমাদের কাজ কি হবে, তোমাদের কাজ হবে যে আমি এটা খুব জেনুইনলি বলছি, সবাই ফলো করবে, যদি তুমি পুলিশের এক্সামে যাও অন্য কিছু না দাও, তাহলে পুলিশের কোনো প্রিভিয়াস ইয়ার নিয়ে নেবে, ঠিক আছে কি বললাম। বাড়িতে যে চ্যাপ্টারটা হয়ে যাবে সেই চ্যাপ্টার প্রত্যেকটা কোশ্চেন তোমার নিজে দায়িত্ব করে বাড়িতে একবার টেক্সট বুকে সাবস্ক্রিপশন নিয়েছি ওখান থেকে, সব না, হার্ড কপি থাকতে হবে, আচ্ছা যে কোনো ভাবে হার্ড কপি থাকতে হবে, তার কারণ তোমাকে বারবার প্র্যাকটিস, আর এখান থেকে তোমার স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে, ঠিক আছে, দুটো কম্বিনেশন হয়ে গেল। তার মানে কি হলো, পরপর তুমি বারবার প্র্যাকটিস করতে থাকছো, আর যতবার তুমি প্র্যাকটিস করবে, আর আমার কনসেপ্ট তো রয়েছে সেখানে প্রশ্ন এনাফ রয়েছে, এই দুটোকে যদি মেশালে তুমি পরীক্ষায় তোমাকে আটকাতে পারবে না কেউ ওই নাম্বার তুলতে। কেন বলছি, ম্যাক্সিমাম ছাত্র কি করে, এই নোটটাকে রিভিশন কম করে, আর এটা তো করেই না, প্রথম কথা এটাকে কেউ করে না, যতক্ষণ না স্যার করাবে কেউ করে না। প্র্যাকটিস ব্যাচ অ্যান্ড স্যার, প্র্যাকটিস ব্যাচে হয় না, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস ব্যাচে যদি সবকিছু হয়ে যেত, কারণ স্যার লিখছে বারবার না, স্যারের প্র্যাকটিস হচ্ছে, তোমার প্র্যাকটিস হচ্ছে না, তোমাকে হাত চালাতেই হবে, কিচ্ছু করার নেই, আচ্ছা কি বললাম, এটা তুমি করবে, তোমার কোয়ালিফাই হয়ে যাবে, এটা আমি লিখে দিচ্ছি, তুমি যদি তুমি চাও প্রমাণ চাও আমি লিখে দিচ্ছি, তুমি আমাকে একটু করতে হবে, তারপরে আমাকে দেখাতে পারো স্যার আমার আমাকে কিছু মানে আপনি ভুলভাল কথা বলেছেন, ঠিক আছে। সো এখানে দেখো কোডিং ঠিক আছে, এবার যারা রেলের পরীক্ষা দিচ্ছে তাদেরকে হার্ড কপি কেনার থেকে হার্ড কপি তাদেরকে থাকতেই হবে প্র্যাকটিস করার জন্য, তাদেরকে মক টেস্ট সিবিটিতে মানে কম্পিউটারে বসে দেওয়া খুব জরুরি। আমি রিপিট করলাম, কম্পিউটারে বসে দেওয়া খুব জরুরি। যারা কম্পিউটারে বসে দিচ্ছে না, মোবাইলে দিচ্ছে, তাদেরও হবে না, হ্যাঁ হতে পারে, ভাগ্য ভালো থাকলে সবই হতে পারে, ঠিক আছে বললাম, বাট তুমি কনফিডেন্ট আছো যে আমার কাছে এই চাকরিটা আমাকে নিতে হবে, বাই হুক অ্যান্ড ক্রুক, দেন ইউ হ্যাভ টু ডু ইট, এটার কোনো সাবস্টিটিউশন নেই, কম্পিউটারে বসে টেবিল চেয়ারে বসেই দিতে হবে, তখন মোবাইলটাকে এরকম বসে কম্পিউটারের মতো করেই দিতে হবে, ঠিক আছে কি বললাম, ঠিক আছে। সো আর কম্পিউটারে ইন্টারফেসে দেওয়াই বেটার, তার জন্য তোমার মনে হয় যে তুমি প্রতিদিন দিতে পারছো না, সপ্তাহে একদিন সাইবার ক্যাফে থেকে দিতে হবে যদি তোমার কাছে না থাকে অ্যাভেলেবল, ঠিক আছে বললাম, অন্তত একদিন করে দিতে হবে,
সেই পাঁচটাকে তুমি লগ ইন করে দাও, অসুবিধা কি আছে? দিতে হবে, নাহলে পাবে না, শিওর শট পাবে না। আচ্ছা, এসএসসির জন্য কি করা উচিত? এসএসসি তো অনেক পরীক্ষা হয়, সবার স্ট্র্যাটেজি সমান নয়। তোমাদের কার কার বয়স আছে এমটিএস? এমটিএস কার কার হবে? হ্যাঁ, দিচ্ছ নাকি দেবে না? এমটিএস একটা পোস্ট আছে, অনেক ছাত্র ভুল করে, আগে থেকে বলে দিচ্ছি। দেখবে বিভিন্ন স্টেট থাকে না, এমটিএস হাবলদার বলে, তাই তো? হাবলদার এমটিএস অপশন থাকে, কলকাতার হাবলদার, কলকাতার এমটি সব ভরতে। লাস্টে একটা থাকে কি অল সার্ভিস বলে এরকম কিছু একটা অপশন থাকে লাস্টে, অল ইন্ডিয়া। অল ইন্ডিয়া। কারা ভাবছো অল ইন্ডিয়া মারলে সবকটা ধরে নেবে, বাকিগুলো আমি ভাবি ভাবো তো চাকরি পাবে না। কিন্তু বারবার বলছি, বহু ছাত্র ফিরে সেই কারণে অল ইন্ডিয়া একটা সার্ভিসের নাম, ঠিক আছে, যার মধ্যে 5 থেকে 10টা পোস্ট থাকে, ঠিক আছে? এই ছোট ছোট কথা কেউ বলবে না, সত্যি কথা বলছি, বিশ্বাস করো। এইসব আমি জেনুইন কথাগুলো কেন বলে যাচ্ছি তোমাদেরকে, মিস হয়ে যাবে, ট্র্যাক মিস হয়ে যাবে, ঠিক আছে? বললাম খবরদার ওই ভুল কাজ করবে না, ঠিক আছে? এটা অল ইন্ডিয়া যাতে 4 থেকে 5টা পোস্টই থাকে, তার বেশি থাকে না। অল ইন্ডিয়া মানে সবকটা পোস্ট নয়, সবকটা ইন্ডিভিজুয়াল মানতে হবে না। আমরা মানে ওইটাতে তো স্যার মানে জায়গাগুলোর যে নামগুলো, যে সিটিগুলো, সেইখানে অল ইন্ডিয়াটা থাকে। হ্যাঁ, ওই জন্য তো বললাম, ওই জন্য তো সবাই ভাবে অল ইন্ডিয়া সার্ভিসের নাম, ঠিক আছে? বললাম এটা অনেকে জানে না, আমি ওই জন্য বললাম তো। মানে দেখো, সব জিনিস কিন্তু জেনুইন বলাটা খুব জরুরি। মানে তুমি না জেনে তোমার পরীক্ষা সম্পর্কে পরীক্ষা দিতে যাচ্ছ, মানে তুমি ব্লান্ডার করতে যাচ্ছ, এটা সবথেকে বড় ব্যাপার। আচ্ছা, এবার দেখো, ওই জন্য এমটিএসটা দিচ্ছ বলে তোমাদের ঠিক বললাম, নইলে এমটিএস তো বলতাম না। এবার দেখো, এসএসসি কি কি আছে? এমটিএস, সিএইচএসএল অর্ডার অনুযায়ী যায়, সিজিএল, তার সঙ্গে আছে কি সিপিও, দিল্লি পুলিশ, তাই তো? আর কি আছে বলো? অনেকে জিডি দেয়, আর আর স্টেনেও আছে, স্টেন অনেকে দেয়, হ্যাঁ। আর তোমাদের ইয়ে দেয়, ফেজের পরীক্ষা দেয়, ফেজ 12 না 12 এর 13 আসবে 14 আসবে, জাস্ট চেঞ্জ হয়। তো ঠিক আছে, মেইনলি যে ক্রাউডটা আছে সেটা হচ্ছে এটা আর এটা, যারা পুলিশের এক্সাম পছন্দ করে তারা এটা, ঠিক আছে, মেইনলি এটা আছে। এবার হচ্ছে কি এমটিএস কোয়ালিফাই করার জন্য ম্যাথ আর রিজনিং এর ওয়েটেজ বিরাট কিছু নেই, ঠিক আছে? কি বললাম, এর জন্য যারা এমটিএস কে ফোকাস করে পরীক্ষা দেবে তাদেরকে কোনো মক টেস্ট অ্যাটেন্ড করার কোনো দরকার নেই, শুধু ক্লাস নোট রিভিশন করলে হয়ে যাবে। একদম সোজা সাপটা স্ট্র্যাটেজি, কিছু করার দরকার নেই। তারা কি করবে, বাকি চ্যাপ্টার, বাকি যে পার্টগুলো আছে রিভিশন করবে, সেগুলো সিবিটি দেবে। এগুলোর জন্য কিছু, এগুলো বাকিগুলোর জন্য কি আছে বলো, একটা জিএস, একটা ইংলিশ, এই দুটোকে সেকশনাল মক টেস্ট দিলে হয়ে যাবে, ঠিক আছে? এগুলো দেওয়ার কোনো দরকার নেই, ফালতু টাইম নষ্ট হবে, আছে কি বললাম? এবার তোমাকে আমি বেশি জ্ঞান দিয়ে লাভ নেই, এখানে বেশি প্র্যাকটিস করতে লাভ নেই, কোনো লাভ নেই। এই পরীক্ষাটা দিতে গেলে, এগুলো পরীক্ষার আগের কথা বলছি, 6 মাসের কথা। এই পরীক্ষা দিতে গেলে কি করতে হবে? এই পরীক্ষাটা দিতে গেলে তোমাকে সিএইচএস কি হয়, দুটো টিয়ারে পরীক্ষা হয় এখন, তাই না? দুটো টিয়ারে পরীক্ষা, 8 মার্কস ওখানে গিয়ে যোগ হয় না। তার মানে কি প্রিলিমস কোয়ালিফাই করতেই হবে 154 কাট অফ। কার জানো এটা? লাস্ট ইয়ার কাট অফ 154 যদি কাট অফ হয় জেনারেলের, তাহলে কম্পিটিশনটা কি লেভেলে? যদিও নরমালাইজেশন কাট অফ, তাও তুমি মনে করো না নরমালাইজেশন মানে 20 বেড়ে যাবে, ধরো 147 ম্যাক্সিমাম, 148, এই নাম্বারটা থাকলেই তবে 154 যেতে পারে। তুমি যদি ভেবে না 148 পে তুমি কোয়ালিফাই করবে, তুমি জীবনে করবে না। তার কারণ কি, তুমি দাগে গিয়ে তুমি কোয়ালিফাই কোনোদিনই হয় না, ভাগ্য অতটা ভালো আমাদের কোনোদিন হয় না, হলে ভালো, আচ্ছা কি বললাম? তো আমাদেরকে 154ই পেতে হবে, তবে সেটা 160 62 এরকম হবে, ঠিক আছে? মানে 155 কাছাকাছি পেতে হবে আমাকে। আর 200 এর মধ্যে 155 পাওয়া মানে এখানে তো হবে সব শেষ, ঠিক আছে? কি কি আছে? 25 25 25 25, তাই তো? ম্যাথ আর রিজনিং বলো, ফুল মার্কস না তুললে বা এর কাছাকাছি না তুললে, 48 49টা প্রশ্ন যদি তুমি না করতে পারো, তুমি কোনোদিন কাছে যেতে পারবে? ওই নম্বর যেতে পারবে না, প্র্যাকটিক্যালি সম্ভব না। কারণ এখানে জিএস কি দেয়, পুরোপুরি বেকার প্রশ্ন দেয় জিএস এর, ঠিক আছে? এগুলো এসে বা পিএসসি এর মতো প্রশ্ন দেয় না জিএস এর। আচ্ছা, এখানে কি আছে? ইংলিশে ভালো তুলতে হবে, 23টা তো করতেই হবে, ঠিক আছে? 23টা সঠিক করা উচিত, এখানে 23-22টা তো করা উচিত, ঠিক আছে? মোটামুটি এরকম হলে তুমি কাছাকাছি যাবে, তারপর তো কিছু নেগেটিভ হবে না, সেখানে কাটবে। তো এই যে তার মানে আমাকে এখানেও রিজনিং কিন্তু ফুল মার্কসের কাছে যেতে হচ্ছে। বলে স্যার সব ফুল মার্কস ওর মধ্যে আসে, ঠিক আছে? কিছু প্রশ্ন তো দেবে টাফ, সব প্রশ্ন ইজি দেবে না কোনোদিন, এটা আশাও করো না। এবার তো রেলওয়েতে নতুন একটা প্রশ্ন ইন্ট্রোডিউস হয়েছে, দেখবে কেউ মানে ইউটিউবে এখন ভাইরাল করছে এরকম টাইপের, আমি বলছি এক্স্যাক্টলি তো আমার মনে নেই। এখানে একটা দিয়েছে, এখানে একটা গ্যাপ দিয়েছে, তারপরে এখানে আরেকটা দিয়েছে, আর এখানে একটা গ্যাপ দিয়েছে, এখানে সংখ্যা দিয়েছে, এখানে একটা সংখ্যা দিয়েছে, 4টে অপশন। মানে এটা তোমার এক্স, এটা তোমার ওয়াই, মনে আছে?
এখানে এক্স আর ওয়াই এর মান বার করতে দিয়েছে, নতুন প্যাটার্ন, আমি পরে দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে। এবার ব্যাপারটা আছে, এবার এই যে নতুন জিনিসটা এলো, অনেকে কি করে এরকম কোনো নতুন কোশ্চেন চলে এলো সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে, স্যার মনে হচ্ছে কোশ্চেন সলভ করবে, ইগোতে নিয়ে ভালো প্র্যাকটিস করে গেছে। যেটা তারাই করে যারা কি করে খুব ভালো প্রিপারেশন, যাতে যারা ভাবে 25 অ্যাটেম্প করবো বা রেলওয়েতে 30 অ্যাটেম্প করবো, তারা কি করে এই কোশ্চেনগুলো ঝাঁপিয়ে পড়ে, পুরোপুরি ব্লান্ডার। এগুলো তোমার ইচ্ছাকৃত দিয়েছে তোমার পরীক্ষা। জীবনে মনে রাখবে কম্পিটিটিভ এক্সাম যদি কোনোদিন নতুন প্রশ্ন ইন্ট্রোডিউস হয় আর নতুন প্যাটার্ন ইন্ট্রোডিউস হয়, সেটা তোমাকে ইজিলি সময় খাওয়ানোর জন্য দিচ্ছে, ওটা ট্র্যাপ, ঠিক আছে। ওটাকে স্কিপ করে যেতে হবে বিনা কিছু ভেবে, উইদাউট সেকেন্ড থিঙ্কিং, ঠিক আছে। মানে ওটা স্কিপ, ওটার কোনো চান্স নেই। খুব বেশি হলে তুমি কি করতে পারো, ওই যেটাকে মার্ক অ্যান্ড স্কিপ মারা যায়, এটা ওটাকে মেরে দেবো, হ্যাঁ ওটা মেরে দেবো, লাস্টে চেক করবো, ঠিক আছে। এটা যদি তুমি করো, তুমি প্রথমেই বাই কম্পিটিশন, ঠিক আছে কি বলো, এটা তোমাকে দিন, এটা ইচ্ছাকৃত দিয়েছে, ঠিক আছে বলো। এই জিনিসগুলো খেয়াল করবে, এটা এসএসসি তেও করে, রেলওয়েতেও করে, ঠিক আছে বলো। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় একটা, মানে সিবিটি এক্সাম যেখানে পুরো কোশ্চেনটা দেখা যায় না একসাথে, ঠিক আছে বলো। তো এই হচ্ছে মোটামুটি হিসেব। তো পরীক্ষা সম্পর্কে আশা করি আর কিছু বলার নেই, পরীক্ষা সম্পর্কে আমার মোটামুটি বলা হয়ে গেছে। ডব্লিউবিসিএস বা এই ধরনের পরীক্ষা সম্পর্কে আপাতত বলছি না, কারণ ওগুলো নিয়ে ক্লাসে আমি আলোচনা করবো। মেনলি ওগুলো দিয়ে খুব একটা বেশি প্রবলেমও হয় না, যা করাবো ওর মধ্যে সব পরে পড়ে যায়। তবু যদি তোমরা কি রেসপেক্টিভ পরীক্ষা জিজ্ঞেস করতে পারো, কোনো পার্টিকুলার পরীক্ষা আমি বলে দেবো, কারণ জিজ্ঞাসা আছে কিছু বলে দেবো, ওই ধরনের পরীক্ষা মানে ডব্লিউবিসিএস বলি বা কিছু বলো, পুলিশ বলি, কোনো জিজ্ঞাসা আছে নেই? সব সেরকম নরমালি আছে, সেরকম দু একটা ফাঁসি দিল, সেরকম আসে না, টাফ কোয়েশ্চেন আসে না। দেখো পুলিশের পরীক্ষা কি হয়, গেম হচ্ছে পুরো নাম্বার তোলা, ঠিক আছে। সহজগুলো করে নাও, বড়গুলোর জন্য সামান্য টাইম দিয়ে দাও, কোয়ালিফাই, ঠিক আছে। দেখ এবার হচ্ছে কি আমরা যেটা শুরু করি সব থেকে বেসিক, আমি একটুখানি আলোচনা করছি এবার প্রশ্ন সম্পর্কে। ধরো কোডিং ডিকোডিং সব থেকে বেসিক, এটা ভার্বাল রিজনিং এর পার্ট, রাইট। তো প্রথমত আমাদের মাথায় ক্ল্যারিটি থাকতে হবে যে কি কি পরীক্ষায় প্রশ্ন পড়ে, একদম 100% ক্ল্যারিটি থাকতে হবে কি কি পরীক্ষায় প্রশ্ন পড়ে, যে এই কটার বাইরে পরীক্ষা কিছু পড়বে। আচ্ছা কি বলো, ফার্স্ট কি পড়ে বলো, লেটার টু লেটার কোডিং, ঠিক আছে। সেকেন্ড কি পড়ে সব থেকে বেশি, লেটার টু নাম্বার কোডিং, হ্যাঁ। তারপরে কি পড়ে বলো, মিক্স কোডিং, লেটার আর নাম্বার মিশিয়ে থাকে, হ্যাঁ। তারপরে কি পড়ে, চাইনিজ কোডিং, ঠিক আছে। চাইনিজ কোডিং রেলওয়ের খুব বিখ্যাত, রেলওয়েতে একটা চাইনিজ কোডিং পড়বেই পড়বে শিওর শট, ওকে। চাইনিজ কোডিংটা এখন নাম্বার দিয়েও দেয় মাঝে মাঝে। আর একটা হচ্ছে কি, আর একটা স্পেশাল টাইপ অফ কোশ্চেন যেগুলো তোমাদেরকে দেয়, যেমন রেড মিন্স ব্লু, তাই না, ব্লু মিন্স গ্রিন, রাইট। লাস্টে জিজ্ঞেস করবে তোমাকে ঘাসের রং কি, মানে এরকম ব্যাপার। সব কোয়েশ্চেনই সব এক্সামে প্রায় দিচ্ছে এটা একটা করে, হ্যাঁ দিচ্ছে, এটা রেলেও পড়ে। তো এটা স্পেশাল টাইপের মধ্যে রাখছে, ঠিক আছে বলো, বা সিমিলার টাইপের মধ্যে রাখছি। এবার লেটার থেকে লেটার কোডিং যদি তুমি দেখো, একটা কোশ্চেন তোমাদেরকে বলছি, তোমরা আমাকে আনসার করার চেষ্টা, ইজি কোশ্চেন দিচ্ছি, খুব টাফ কোশ্চেন দিচ্ছি না। ধরো আমি দিলাম পাম, পামকে ধরো, আচ্ছা আমি একটা তোমাকে দিই ডাউন, ডাউনের কোড জিজ্ঞেস করছি আমি। আচ্ছা আমি কি লিখছি এখানে, ভালো করে দেখবে, হ্যাঁ। আচ্ছা আমি ডাউনের কোড দিচ্ছি, পাম্পের কোড তোমরা বলবে, ঠিক আছে। ধরো আচ্ছা তো অন্য অপশন ধরে ফেলবে তোমরা, এটা অপোজিট হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক ধরে ফেলবে, যাই হোক, ঠিক আছে। এই কোড দিয়ে দিচ্ছি, এটা বলো, এটা কোড বলো কি হবে। ওটা ইজি কোশ্চেন ছিল, এরকম কোশ্চেন পরীক্ষা করে, এটাও ইজি কোশ্চেন। আইএল ইভি, আইএল ইভি, তার কারণ হচ্ছে কি আমরা দুটো পি দেখে ঘাবড়াবো না, রাইট। এর দুটো পি থাকতেই পারে, বাট আমাদের প্যাটার্ন দেখতে হবে। চারটে আছে মানে মাথায় শুধু একটা জিনিসই ক্লিক করা উচিত, এটা হচ্ছে বেসিক কোশ্চেন দিল। এরকম কোশ্চেন তো পরীক্ষা দেবে না, বেসিক কোশ্চেন কেন দিলাম, যখন চারটে থাকে আমাদের মাথায় একটাই জিনিস আসবে, যদি সেম ডিজিট গুলো এখানে রিপিট হয়ে থাকে, তখন নতুন কোনো ডিজিট আসেনি, তো আসেনি, নতুন ডিজিট বলছি, নতুন কোনো লেটার আসেনি, হ্যাঁ। আর নতুন লেটার না আসলে আমাদের মাথায় একটাই জিনিস ক্লিক করবে, ডিসেন্ডিং অর্ডার। এটা না, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার তখনই হবে যখন চেঞ্জ হয়েছে, কোনো কি চেঞ্জ হয়েছে বলো, এখানে পি ইউ এম পি ইউজ হয়েছে, এখানেও তাই ইউজ হয়েছে, তাহলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার কোশ্চেন নয়, মাথায় সঙ্গে সঙ্গে আলাদা, ঠিক আছে। তাহলে কি থট আসবে, সাজানো হয়েছে, সাজানো হওয়ার জন্য চারটে যদি আমার কাছে প্লেস থাকে, একটাই প্যাটার্ন হয় 2 2, ঠিক আছে। 2 2 মানে দুটো দুটো,
আর একটা যদি সেটা না হয়, একটা স্পেশাল হয়, সেটা চেক করবো না প্রথমবারে, সেটা হচ্ছে কি মাঝখানের দুটো লাস্টের দুটো, ঠিক আছে? লাস্টের দুটো হয়তো চেঞ্জ হয়নি আর মাঝখানের দুটো ক্রস হয়েছে, এরকম হতে পারে। না ওটা যেটা স্যার বললাম ডিসেন্ডিংটা এখন দিচ্ছে মাঝে মাঝে বহুত ফাঁসিয়ে দিচ্ছে। হ্যাঁ ওটা আসছে, ওটা আসছে, কি কি দিচ্ছে সেটাও বলে দিচ্ছে আজকে, ঠিক আছে? মোটামুটি তোমাদেরকে আজকে এমন কিছু কন্টেন্ট দিয়ে দেবো যেগুলো কাজে লাগে, যেগুলো আজ দিচ্ছে বর্তমানে লাস্ট ইয়ারের বা এমনকি এলপিটাকেও ধরে বলছে, ঠিক আছে? তো এই ধরনের প্যাটার্ন আসে। তাহলে বাড়িতে গিয়ে তোমাদের কি কি রেডি করতে হবে সেটাও বলে দিই এর থেকে। কারণ আমরা কি করি বলতো, প্রশ্নের পর প্রশ্ন করতে যাই, যার ফলে আমাদের অ্যাকিউরেসি আর স্পিড মেইনটেইন হয় না। আগে বুঝতে হবে, আমাদের মাথাটাকে তো শেখাতে ট্রেন করতে হবে না, আমরা কি কিভাবে চিনবো প্রশ্নটাকে। তো চারটে থাকলে আমরা কিভাবে চেক করছি তাহলে বলো? এইভাবে ক্রস হতে পারে, এটা স্পেশাল বললাম, হ্যাঁ? এই দুটো আনচেঞ্জ থাকছে, রাইট? আনচেঞ্জ। আর যেটা বেসিক সবথেকে যেটা ম্যাক্সিমাম টাইম পড়ে সেটা হচ্ছে এই, রাইট? হ্যাঁ। আর পাঁচটার কেসটা কি হয়, যদি অ্যারেঞ্জমেন্টের কেসই বলি পাঁচটা, তাহলে এটাকে আমি দুভাবে করতে পারি। একটা মাঝখানে এটাকে নিউট্রাল রাখলাম, হ্যাঁ, তারপরে এটা ক্রস আর এটা ক্রস হতে পারে, হতে পারে কি পারে না? কিন্তু পাঁচটা আরেকটা করতে পারি, কত হবে বলো? এই দুটো আসছে আর তিনটেকে সমানভাবে নামাতে পারি, কি না? এই তিনটেটাও কিন্তু বাড়িতে একবার দেখতে পারা যাবে, ঠিক আছে? তাহলে পাঁচটা হয়ে গেল। এখন যেটা সব থেকে বেশি পড়ছে সেটা হচ্ছে কি ছটা। ছটার জন্য অনেকগুলো রুল আছে, ওই জন্য পরে বেশি, যাতে বেশি মাথা ঘামাতে হয়, ঠিক আছে? কি বললাম সেটাও বলে দিই। ছটা মানে কি, ধরো ছখানা নাম্বার আছে, কি কিভাবে ভাঙতে পারি, তোমাদের বুদ্ধি কি হতে পারে বলো? 1 2 3 4 5 6। যদি দেখো ছখানা নাম্বার যেগুলো ইউজ করেছে সেগুলোই কিন্তু সেম ভাবে সাজানো আছে, তাহলে তো ইনক্রিজিং ডিক্রিজিং তো চেক করবো না, তাই না? তাহলে উপরে আমার কাছে কিছু একটা ইউজ করেছে, কারোটা নাম বলো, সব করে নাম কারোর আছে? লাভলি, আচ্ছা হলো। তো দেখো আমি যদি এগুলোকে ইউজ করি তো তুমি বুঝে যাবে যে স্যার এখানে যা যা ইউজ করেছেন এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করেছেন। তো এটা দেখলে প্রথমেই নিশ্চিত যেটা যে অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন। এবার অ্যারেঞ্জমেন্ট তো এটা একটা পদ্ধতি অ্যারেঞ্জমেন্টের, জাস্ট কি কি বলো, শুধু দুটো দুটো করে ছটাকে ভেঙেছি, তিনবার আসবে। সেকেন্ড কি থট মাথায় আসতে পারে, আমাদের মাথায় এইভাবে চিন্তা করে তিনটে তিনটে করে, আচ্ছা ছটা যেহেতু তাহলে তিনটে তিনটে করে আসতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না আসতে পারে। আর কি আমাদের মাথা আর কি কিভাবে ভাবতে পারে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 কি আসতে পারে ভালো করে দেখবে। আমরা এখানে এটাকে দুটোকে আলাদা করলাম, আচ্ছা এরকম করতে পারি তো, এটা হতে পারে। এখন তোমার চারটে দিও দিচ্ছে, এই দুটো চেঞ্জ হচ্ছে, 1 থেকে 6 কোনাকুনি করে আসে, আমি মাঝখানেরটা পাল্টায় না। হ্যাঁ ওটাও হয় মাঝখানে গুলো পাল্টায় না, সেটা করতে পারো। মানে এইটাটা জাস্ট ভাবনা চিন্তা ধরো যে এরকম আসতে পারি আমরা, এটা এখন দিচ্ছে বর্তমানে মাঝখানে চারটের কেসটা, যেটা আগে দিত না, ঠিক আছে? কি বলো, এটা এখন বর্তমানে নিউ বেশি দিচ্ছে, এটা যাতে ছাত্ররা এটা চেক করেন, তিনটে চেক করতে করতে উপযুক্ত, চারটেটা চেক করে না। এটাকে একটু বাড়িতে ভালো করে দেখে নিবে এই প্যাটার্নটা, যেখানে চারটে একসাথে চেঞ্জ হচ্ছে, আর চারটে চেক করাটা একটু অসুবিধাজনক, এই জন্য দেয় বেশি। এখন যেটা বর্তমানে আরেকটা ইন্ট্রোডাকশন হয়েছে এখানে, এই সাজানোর মধ্যে যেটা ছাত্ররা কোনোদিনই বাড়িতে প্র্যাকটিস করে যায় না, সেটা বলে দিচ্ছি। ধরো আমি এই লাভলি বা কিছু একটা বলো, কোনটা শব্দ বলো তোমাদের, ধরো ফ্রুটফুল, দেখে মনে হবে সিমিলার বাট তোমরা করতে পারবে না, ঠিক আছে? কি বললাম? তো দেখো এখানে আমি সাজাচ্ছি, দেখো এফ এফ, আচ্ছা এখানে তোমাদের পরিসরের নাম্বার সবার মনে থাকে? কোনো একটা লেটারের অ্যালফাবেটিক্যাল অর্ডার মনে থাকে? আচ্ছা বলো তো কিউ এর কত? 17 আর আর 18। আচ্ছা বল ইউ? ইউ হচ্ছে 21। তাহলে খুবই ভালো। দেখো ভালো করে এগুলোর নাম্বার বলো তো আমাকে। 6 18 21 9, এটা কত হবে? 20 6, এটা কত? 21 12। এগুলোকে তুমি অ্যালফাবেটিক্যাল অর্ডারেও লিখতে পারো, হ্যাঁ? অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখলে কি হবে বলো? প্রথমে এফ, তারপরে এফ, বলো হ্যাঁ কি না? তারপরে আই, তারপরে কি হবে? এল, তারপরে বলো বলো বলো, এল হয়ে গেল, তারপর আর, তারপরে ইউ ইউ, তারপরে টি। এই তো টি তো আগে হলো না, কোথায় টি হলো? টি তো 20, হ্যাঁ টি তো 21। সরি হ্যাঁ ইউ ইউ, রাইট?
ভালো করে এটা কেন লিখলাম। এবার দেখো জিনিসগুলো তুমি ফার্স্টে যেটা শিখে গেছো সেটা অ্যাপ্লাই করো, যে 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 লেটারগুলো ইউজ হয় সেগুলো তো এখানে ইউজ হয়েছে। তোমরা বাড়ি থেকে কি খুঁজবে, স্যার কোন রকম অ্যারেঞ্জমেন্ট আছে কিনা। আর পরীক্ষায় এনটিপিসি তে বহুবার এখন এটা রিপিট হচ্ছে, ঠিক বলো, কারণ আমাদের সঙ্গে সাইকোলজিক্যাল গেম হচ্ছে। প্লেস ভ্যালুর নাম্বার ইনক্রিজিং ডিক্রিজিং ব্যাপারটা, হ্যাঁ প্লেস ভ্যালু দিয়ে দিতে পারো, একদমই তাই। তো প্লেস ভ্যালুর ইনক্রিজিং অর্ডার, যেমন এটা ডিক্রিজিং অর্ডার দিও দিতে পারে, আছে কি বলো, বাট ইনক্রিজিং এটা সবথেকে বেশি করছে, আছে কি বলো। তো এটা দেখতে হবে। আচ্ছা এবার হচ্ছে কি এটার উপরে কি কি স্যার এক্সপেরিমেন্ট করছে এখন বর্তমানে। একটা হচ্ছে ভায়োল আর কনসোনেন্ট, ভায়োল গুলোকে চেঞ্জ করব, ঠিক আছে কি বললাম, এক করে বাড়িয়ে দেবো। এবার যেটা হয় কি, তুমি যে তোমরা যেটা বলছিলে স্যার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হলে আমি কি করে চিনবো, সেটা একটু আসি, তাহলে সেখানে তুমি ভায়োল কনসোনেন্টটা বলতে পারবো। এটা মুছি ভালো। প্রথমে যেটা সব থেকে বেশি এখন চেঞ্জ হয়েছে সেটা বলি, ধরো আমি আমার নাম দিয়ে বলি, সব থেকে বেশি চেঞ্জেস হচ্ছে এটা। ধরো আগে কি হতো, নরমালি 1 করে বাড়ছি, 2 করে বাড়ছি, 3 করে বাড়ছি, যেরকম হয় সচরাচর প্রথমটা। এবার কি হচ্ছে, এখন যেটা করছে কি, প্রথমটা 1 বাড়ছে, তারপরেরটা 2 বাড়ছে, তারপরেরটা 3 বাড়ছে, তারপরেরটা ধরো 4 বাড়বে, তারপরেরটা 5 বাড়বে, ঠিক আছে কি বললাম। এবার যেটা বাড়বে সেটা এইভাবে আসা উচিত, কিন্তু এই জিনিসটাকে কি করছে, রিভার্সে এখানে লিখে দিচ্ছে, ঠিক আছে কি বললাম। এবার যার ফলে ছাত্ররা কি বলছে, জিনিসটাকে পরীক্ষা হলে ম্যাচ করাতে পারছে না। এবার যারা বুঝে গেছে যে স্যার সিমিলার নাম্বার নেই, ভালো করে শুনবে আমার কথা, সিমিলার নাম্বার নেই মানে এর যে একে এ আর দিয়ে সাজানো হয়নি, মানে এ আর এন এ বি এইগুলো দিয়ে সাজানো হয়নি, রাইট। তো সেইগুলো তাদের কাছে কি আছে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কেসের মধ্যেই পড়বে, হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি আমাদের কাছে ইনক্রিমেন্ট নর্মাল ভাবে আসছে না, আমি যদি দেখতে পাই, তাহলে ফার্স্টে কি করব, আগে আমাদের মতো করে লিখে নেবো, তারপর সেটাকে সাজাবো, ভালো করে বুঝতে পারবে। যেমন কি ধরো আমি এখানে কথার খাতিরে আমি যদি বললাম যে এখানে নরমালি যোগ করো, বি মানে 2, তাহলে কত হবে, 7 হবে। আর এটা যদি 4 যোগ করো কত হবে, 5 হবে। এটাকে তুমি যোগ করো কত বলো, 14, এন 14 তো 14 আর 3 কত হবে, 17 হবে। আর এটা 18 আর 2 কত হবে, 20 হবে। আর এটা কত হবে, 2 হবে, রাইট। তার মানে হওয়া উচিত কত, এটা কোড হিসাবে বিটি টি টি কিউ ই ই 5 কত ই ই আর জি জি7, তাই তো। এবার এখানে লিখেছে কি জি ই, তারপরে কি কিউ কিউটিভি কিউটিভি। প্রশ্ন হচ্ছে পরীক্ষায় তো কোড এভাবে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আমাদেরকে কিভাবে চেক করতে হচ্ছে। আমি প্রথমত এ থেকে জি তে চেক করলাম, যখন কোনো পরেরটা চেক করব সিকোয়েন্স ব্রেক করে যাবে, তখন আমি কি করব, প্রথমটার সঙ্গে লাস্টেরটা চেক করে নেব ডাইরেক্ট, বুঝলে কি বলো। এটা আমি বলতে গেছি কারণ যেহেতু জিনিসটাকে রিভার্স করে দিচ্ছে, হচ্ছে কি বলো। এটা একবার দেখার বিষয় রয়েছে, পরীক্ষায় গিয়ে সবসময় যে তুমি এটাকেই প্রথমে পাবে এমনটা না, এটাকেও শেষেরটা পেতে পারো, এটার সঙ্গে সেকেন্ড লাস্ট পেতে পারো, এটার সঙ্গে থার্ড লাস্ট পেতে পারো, আছে কি বললো। এটা এখন বর্তমান ইন্ট্রোডাকশন হচ্ছে, যার ফলে বেশি সমস্যা হচ্ছে আইডেন্টিফাই করতে, বেশি এসএসসির কথা বললাম, ঠিক, এসএসসি তে এটা ইনকর্পোরেট বেশি হচ্ছে, ওকে। তো এবার যেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের উপর চয়েস তৈরি করেছে কিভাবে, বলে স্যার এর মধ্যে ভায়োল কনসোনেন্টের কনসেপ্ট আছে। ভায়োল কি কি আছে আমাদের কাছে, এ ই আই ও ইউ, রাইট। কনসোনেন্ট বাকিগুলো, তো এক্ষেত্রে ভায়োল কোনগুলো দেখো, এ এ আর কিছু নেই। তো এরকম করতে পারে যেগুলো ভায়োল আছে সেগুলো চেঞ্জ হয়নি, কনসোনেন্ট গুলো 1 করে ইনক্রিমেন্ট পেয়েছে, তাহলে আই আর এর পরে কি হবে, এস এস। আর এন কি হবে বলো, ও। ও ও তারপর এ এই আছে, আর বি বি সি হয়ে যাবে। তো এইভাবেও কিন্তু চেঞ্জ হচ্ছে ভায়োল আর কনসোনেন্টের রেসপেক্ট, আছে কি বলো। অর্থাৎ ভায়োল গুলো 1 করে কমবে, কনসোনেন্ট গুলো 1 করে বাড়বে, ঠিক আছে, বাট সেটা নিজের মতো করে। বাট ভায়োল কনসোনেন্ট একটা প্যারামিটার যার উপর বেস করে প্রশ্ন দিচ্ছে, আছে কি বলো। এই প্যারামিটারটা ধরতে হবে, পরীক্ষায় তো তুমি হুবহু কমন পাবে না, সেটা সম্ভব না, ঠিক আছে, বাট প্যারামিটার কি কি আছে চেক করা সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের জিনিসগুলোকে চেক করতে হবে। কিছু কোশ্চেন দিই, ঠিক আছে, পরীক্ষায় পড়েছিলাম কোশ্চেন, তোমরা সলভ করো। Just a minute.
একটা মিক্স কোডিং দিচ্ছি, যা করলাম তারপরে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। মেশিন লেখো MACHINE, MACHINE, তাকে কোড লেখা হয়েছে তার ক্যাপিটাল N5, ক্যাপিটাল N5, ক্যাপিটাল X, ক্যাপিটাল S, দেন 3, বলো N5XS, X এর পরে S, XS3 হ্যাঁ XS3 M4। তাহলে প্রেডিক্টের কোড বার করো, প্রেডিক্ট বলবো একবার। মেশিনের কোড দেওয়া আছে N5XS 3M4, তোমাকে বার করতে দিয়েছে প্রেডিক্ট। কোথায় পড়েছে জানো এটা? এটা পড়েছে হচ্ছে SSC CPO SI 12/12/2019। এটা মিক্স কোডিং কেন এটা নাম বললাম? যার মধ্যে বলো লেটার নাম্বার দুটো লেটার নাম্বার ঢুকে আছে, আর সবসময় মনে রাখবে নাম্বার আর লেটার যদি ঢুকে থাকে N5 ও X5 লেটারের সঙ্গে লেটারের লজিক আর নাম্বারের সঙ্গে নাম্বারের লজিক। সলভ করো। কি লিখেছে N5 তারপরে দুবার N5 বললেন না নাকি? কোনটা? N5 এর পর XS XS3 M4, ঠিক আছে। 2 3 4 5 6 সোজা কোশ্চেন, যা শেখালাম তার অ্যাপ্লিকেশন দেওয়া, এটা তোমরা চেষ্টা করো। একটা চাইনিজ কোডিং শেখাবো। তোমরা কত জিনিস এটা সেটা ভাবছো। আচ্ছা, এখানে যদি যতই নাম্বার থাকুক একটু তো আমাদের ভাবতে হবে এখানে কোনো নাম্বার নেই। হ্যাঁ, তাহলে এরকম হতে পারে যে প্রত্যেকটা জায়গায় আমি এখানে নাম্বারটা ভেবে নিই, এম মানে কত বলো এটা। আচ্ছা, লেটারের পরিচয় কি? ওর পজিশন ভ্যালু। হ্যাঁ, যদি শুধু এটাই তুমি মাথায় নিয়ে আসতে পারতে তাহলে সলভ হয়ে যেত। বলে স্যার কেন? 3 8 9 14 5। হ্যাঁ, তো তুমি একবার বলো 13 থেকে এটা কত হয়েছে? 14, তাই না? 1 বেড়েছে। দেন কি হচ্ছে 1 থেকে 5 কত বেড়েছে? 4 বেড়েছে। তারপর এটি দেখো কত আছে? 3, আর এটা কত আছে? 24। বলে স্যার তাহলে কি স্যার অন্য কোনো লজিক আছে? এটা বেড়েছে না? আচ্ছা স্যার এরকমও তো হতে পারে না? অপোজিট আছে, এম এর অপোজিট Right. আছে, এক্স এর অপোজিট আছে। স্যার ওইটা এবার নাম্বারটা বুঝতে পারছি না। আর নাম্বারটা ভাবো, আমি টাইম দিচ্ছি তো, ভাবো। এই এটা তো নাম্বারটাই বুঝতে পারছি না, ওইটাতে অপোজিট আছে। আচ্ছা ওইটা একটু আচ্ছা, A1 এটা কত আছে? 5। তারপরে কত আছে? কোনটা নাম্বার আছে বলো? এখানে 8, আর এটায় বলো 3। তাহলে কি হচ্ছে 1 থেকে কত যাচ্ছে? 5। তারপর কত আসছে বলো? এটা ঠিক বলছি তো? এটা 8। 8 থেকে কত যাচ্ছে? 3। তারপরে কোথায় যাচ্ছে বলো? ওই গেল সেই এই যে 14 নাকি বল 1 2 3 4 দাঁড়াও, এতে লিখি পরে। আরে দেখলেই বলে যাবো, তো কোনো হাতি করে ব্যাপার নেই। দেখো সো অপশন টেস্টও করতে পারি, অপশন থাকলে সেটা তো পাচ্ছি না, জন্য টাইম বেশি লাগছে। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছি। অপশন দিলে বেটার হতো। ঠিক আছে, 5XS3 এবার ভুল হবে না আশা করি। তোরা লিখে নিলে চলো। দেখো কত আছে বলো? এটা
তারপরে এটা, তারপরে এটা। এবার লজিক লাগাও, বলো কি হতে পারে? আচ্ছা ভাওয়েল কনসোনেন্টের নাম্বারিং করতে পারি আমরা, এটা ভালো করে শুনবে। এ ই আচ্ছা এই আই ও ইউ, তাই না? কি কি লজিকে ভাবতে হয় আমাদের শুনুন। তাহলে এটা কত হয়? 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। যদি উল্টে নাম্বারিং করি 5 4 3 2 1। আচ্ছা এরকম কোনো লজিক হতে পারে 1 এর সঙ্গে 5, তাহলে আই এর সঙ্গে কত আছে স্যার? 3। তাহলে স্যার ই এর সঙ্গে কি আছে? 4। আলট্রা টাইপ, এটা ভাবিনি এটা এটা সিপিইউ তে পড়েছে। দেখো এই যে তোমার বন্ধু বললো না সিপিইউ এক্সামটা কোথায় কোথায় চেঞ্জ হয়, সেই জিনিসটা হচ্ছে এটা। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে যে আমাদের কাছে যেমন ভায়োলেন 5টা মাত্র আছে, ওর নিজস্ব মধ্যে নাম্বারিং থাকতে পারে। আগে কি করতো? শুধু নরমাল নাম্বারিংটা দিত আগে, এটা আগে দিত, এটা দিত বহুবার দিয়েছে, এরকম না যে প্রথমবার দিয়েছে। কিন্তু এখন যে ইন্ট্রোডাকশনটা হয়েছে সেটা এটা, মানে 2019 এর পরে। ঠিক আছে, এটা উল্টে দেয় এখন, মানে যে কোনো নাম্বারিংকে রিভার্স করে দেয়। আচ্ছা সোজা দিকে তোমরাও পেরে যেতে। এবারে বুঝতে পারলে তো? চলো আচ্ছা একটা চাইনিজ কোডিং দিয়ে চলো, তাহলে একটা জিনিস শিখে যাবে। চাইনিজ কেন বলো তো? এই শব্দগুলো দেয়, এই ঢুংঢাং শব্দ, ওই জন্য নাম হচ্ছে চাইনিজ কোডিং। থালা বাসন পড়লে যেরকম আওয়াজ হয় না, ডি ডাক, ঠিক। স্যার বলো। তাহলে যে আপনি এটা দিলেন প্রেডিক্ট, এইটা সাজাবো কিভাবে? মানে টি তো ধরুন, হ্যাঁ এবার প্রেডিক্ট লেখো। কি আছে? পি আর ই ডি আই সি টি। হ্যাঁ তাহলে আমার কোথায় কোনগুলো তুলতে হবে? ভাইলগুলোকে আলাদা করতে হবে। এটা 1 হবে, আইটা 3 হবে। আগে ধরো, আগে ভাইলগুলো তুলি। এটা এটা আর কত আছে ভাইল? না নেই। আচ্ছা এখানে তুমি বলো এ ই আই ও ইউ, তো এক্ষেত্রে এটা কত? 5, এটা 4, এটা 3, এটা 2, এটা 1, রাইট? তো আমার অপশনের মধ্যে শুধুমাত্র আমি কোনটাকে চেক করব? 4 আর আইটা কত হবে? 3। বাকিগুলো তো অ্যাজ ইট ইজ হবে, বাকিগুলো তো আমাদের ঠিক আছে। মানে আমাদের পরীক্ষার অ্যাপ্রোচ হবে, পরীক্ষায় দেখো বাকি অপশনগুলো ম্যাক্সিমাম সমান দেবে। ঠিক আছে, কারণ ওরা জানে তুমি কোথায় গণনা করবে। না বাকি অপশনগুলো বলতে আমি বলছি যে ধরুন টিটা কি আমরা মানে অপোজিটটা ধরবো নাকি তার ইয়েটা ডিক্রিজটা ধরবো? না যেহেতু ওইটাতে ডিক্রিজ ধরেছে, কোনটা ডিগ্রি ধরেছো কেন? মানে এখানে দেখুন, না সরি এখানে তো ইয়ে ধরেছে, অপোজিট। অপোজিট ধরুন কিছুটাতে ডিক্রিজ ধরেছে, যেমন এমটা হ্যাঁ, 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 মাঝখানে। কিছুটাতে হয়েছে ইয়ে দাঁড়াও দেখি, তাহলে এটাতে কি ধরবো? এটা কিছুটা কিছুটা করেছে কি? হ্যাঁ না, না না, না। এমটা তো এন দেখি হয়েছে, দাও, আমি করে কি ছিল বলো? মেশিন এই বলবো তো বোধহয় এম এ CHINE সি এইচ আই NE এন ই কি ছিল বলো? হ্যাঁ N5 N5 X7 X7 7 না S S S 3M4 দাঁড়াও X S 3M4 3M4, এই তো অপোজিট। অপোজিট তো আছে। অপোজিট ও আচ্ছা ওটা অপোজিট সবগুলো অপোজিট আছে। তাহলে ওরকম করে দেয়, হ্যাঁ দিতে পারে যদি তোমার সিমেট্রি থাকতো মাঝখানে। হ্যাঁ আমি মাঝখানে সিমেট্রি থাকলে বাঁ দিক ডান দিক দিতে পারে, মানে সিমেট্রি নেই তো। ও M